হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ভেক্টর চ্যাপ্টার অঙ্ক করছিলাম। ভেক্টরের আগের ক্লাসে দিক কোসাইন এবং দিক অনুপাত চ্যাপ্টার শুরু করেছিলাম। তো দুটো ক্লাস হয়ে গেছে, অতি সংক্ষিপ্ত এবং বহু বিকল্পধর্মী আমরা কমপ্লিট করেছি। আজকের ক্লাসে সংক্ষিপ্ত শুরু করার কথা। সংক্ষিপ্ত শুরু করবো আজকের ক্লাসে সংক্ষিপ্ত 1 থেকে। ভেক্টরের দিক কোসাইন এবং দিক অনুপাত চ্যাপ্টার ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তোমাদের যে সমস্ত অঙ্কের প্রবলেম হবে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এছাড়া আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, সেখানেও জানাতে পারো। সেগুলো তোমাদের যেগুলো দরকার জানালে আমরা সেই মতো পরবর্তী ক্লাসগুলো করে তোমাদের সাহায্য করতে পারবো। ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের গণিত প্রশ্নের সমস্ত সলিউশন ক্লাস 2017 থেকে প্রত্যেকটা সালে সলিউশন করা আছে। খুব দ্রুত আমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ম্যাথের কোশ্চেনগুলো সলভ করব। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, সংক্ষিপ্ত 1 থেকে বলছে, যে সরলরেখা 3টি অক্ষের প্রত্যেকের সঙ্গেই সমান কোণে নত থাকে তার দিক অনুপাতগুলো নির্ণয় করো। সমান কোণে নত দিক অনুপাত চেয়েছে, তাই তো? তাহলে দেখো, এখানে বলছে এক্ষেত্রে কতগুলি সরলরেখা পাওয়া সম্ভব। আমরা ধরে নিচ্ছি যে সরলরেখা 3টি অক্ষের প্রত্যেকের সঙ্গে সমান কোণে নত তার দিক অনুপাতগুলি ধরি। সরলরেখা যেটি প্রত্যেক 3টি অক্ষের সঙ্গে সমান কোণে নত তিনটি অক্ষের সঙ্গে সমান কোণে নত। সমান কোণে নত মানে কি? আলফা 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 একই কোণ। তাহলে দিক কোসাইন কি হচ্ছে? কস আলফা কস আলফা কস আলফা, এইরকম। ঠিক আছে? তাহলে দিক অনুপাত নির্ণয় যদি হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা দিক কোসাইন গুলো দিক অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে দিক অনুপাত কত হচ্ছে? 1:1:1, 1 1 1 বা -1 -1 -1 এইরকম। ঠিক আছে? তাহলে ধরি সরলরেখা 3টি যেটি অক্ষের সঙ্গে সমান করে নত, তার দিক অনুপাত করে ধরে নিতে পারি আমরা ABC। দিক অনুপাত যদি ধরে নিই, তার দিক অনুপাতে আমরা ধরছি দুভাবে হতে পারে। এটা দিক অনুপাত আমরা ABC ধরছি। ঠিক আছে? দিক অনুপাত যদি ABC ধরে নিই, তাহলে অতএব দিক কোসাইন কত হবে? দিক কোসাইন a/√a² + b² + c², এটা প্লাস মাইনাস হতে পারে, +-b/√a² + b² + c², আর c/√a² + b² + c², এইটা হতে পারে। ঠিক আছে? অর্থাৎ দিক কোসাইন দিক অনুপাত, ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিওস। দিক কোসাইন গুলি যদি এইগুলো হয়, দিক কোসাইন গুলি হবে এইটা। অর্থাৎ দিক অনুপাত কি হবে? যেহেতু এইগুলো দিক অনুপাত ABC সমান, অতএব দিক অনুপাতগুলি হচ্ছে ABC সব সমান। তো তার মানে দিক অনুপাতগুলি সব সমান হয়ে যাচ্ছে। আর দিক অনুপাতগুলি 1 1 1 অথবা -1 -1 -1, এটা একটা হতে পারে, এটা একটা প্রসেস। অর্থাৎ এখানে এইগুলো আসছে। এক্ষেত্রে কতগুলি সরলরেখা নেওয়া যাবে? 2টি সরলরেখা নেওয়া যাবে এক্ষেত্রে। ঠিক আছে? আর একটা হতে পারে, দেখো আর একটা প্রসেস আমরা করছি, এটা একটা কমপ্লিট হলো। শেষে শুধু স্টেটমেন্টটা লিখবে যে দিক অনুপাতগুলো হলো এইটা অথবা এইটা, আর এর নিচে লিখবে কটি সরলরেখা হতে পারে? 2টি, এই 1 1 1 বিশিষ্ট বা -1 -1 -1 বিশিষ্ট। আর একটা হচ্ছে যেটি সমান করে নত, ধরি প্রত্যেক কোণের মান, এখানে লিখবে ধরি সরলরেখাটি 3টি অক্ষের সঙ্গে যে কোণে নত প্রত্যেক কোণের মান আলফা।
ঠিক আছে, অতএব দিক কোসাইনগুলি কত? দিক কোসাইনগুলি তাহলে cos আলফা cos আলফা cos আলফা, তার cos-এর মানকে তো দিক কোসাইন বলা হচ্ছে, cos-এর মানকে। তাহলে অতএব দিক অনুপাতগুলি এই অনুপাতের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। অতএব দিক অনুপাতগুলি হচ্ছে দিক অনুপাত গুলি এটা 1 1 1 অথবা -1 -1 -1। ঠিক আছে, সহজভাবে চলে এলো। অতএব এরপরে লিখবে অতএব দুটি সরলরেখা সম্ভব। ঠিক আছে, দুটি সরলরেখা সম্ভব, দেখে নাও একদমই সহজ অঙ্ক। তাহলে একেরটা হলো। নেক্সট দেখো আমরা 2 এর দিকে যাব, প্রসেসটা দেখে নাও। 2 এর দাগের অঙ্ক দেখো। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। দুইয়ের অঙ্ক কি বলছে? বলা আছে জেড সমতলে অবস্থিত সরলরেখা জেড অক্ষের সঙ্গে π/3 কোণে নত আছে। রেখাটির দিক কোসাইনগুলি নির্ণয় করতে বলছে। জেড সমতলে অবস্থিত, তাহলে যে সরলরেখাটি জেড সমতলে অবস্থিত, তাই তো? সরলরেখাটি জেড সমতলে অবস্থিত। তাহলে যেহেতু জেড সমতলে অবস্থিত, তাহলে সরলরেখাটি কি হবে? সরলরেখাটি ওয়াই অক্ষের সঙ্গে লম্ব হবে। অতএব সরলরেখাটি ওয়াই অক্ষের সঙ্গে লম্ব হবে। এটা তো স্বাভাবিক, জেড সমতলে অবস্থিত হলে ওয়াই অক্ষের সঙ্গে লম্ব হবেই। ঠিক আছে, এরকমই হয়ে থাকে। আচ্ছা, আবার বলে দিয়েছে সরলরেখাটি কি বলা আছে? জেড অক্ষের সঙ্গে π/3 করে নত। সরলরেখাটি জেড অক্ষের সঙ্গে π/3 কোণে নত, তাই তো? তাহলে এখানে চলে যাচ্ছে লম্ব 90 ডিগ্রি, আর এখানে π/3 মানে 60 ডিগ্রি। তাহলে সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে আছে? অতএব সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে কোণ করবে কত হবে? π - π/2 প্লাস π/3, π/2 π/3, π - 6, 3π2 π, 5 π/6 সমান π/6 হয়ে যাচ্ছে, তাই তো? π/6। তাহলে সরলরেখাটির দিক কোসাইনগুলি কত হবে? অতএব সরলরেখাটির দিক কোসাইন চেয়েছে। দিক কোসাইন গুলি হবে, সরলরেখাটির দিক কোসাইন গুলি হবে, দিক কোসাইন প্রথমে এক্স অক্ষ, y অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে? এইটা cos π/6, cos π/6, y অক্ষ cos π/2, cos জেড অক্ষ π/3। তাহলে cos π/6 এর মান কত? cos π/6 মানে cos 30, cos 30 এর মান হয়ে যাচ্ছে √3/2। এটা √3/2, এটা 0, আর এটা cos 60 এর মান হাফ। এইটা হচ্ছে এই কোণ করছে, মানে দিক কোসাইন গুলো এইটা। ঠিক আছে, দিক কোসাইন গুলোর মান চেয়েছে তো, যে রেখাটির দিক কোসাইন নির্ণয় করো। দিক কোসাইন হয়ে যাচ্ছে √3/2, 0, হাফ। দেখো 2 এর দাগের কমপ্লিট হলো। এবার আমরা যাবো 3 এর দাগে। 3 এর দাগে কি বলেছে দেখো। আচ্ছা, নেক্সট দেখো 3 এর দাগে যাচ্ছি। একদমই সহজ অঙ্ক। পরবর্তীকালে এই ধরনের আরো অঙ্ক আছে। 3 এর অঙ্ক দেখো কি বলেছে। কোন সরলরেখা বা ভেক্টরের দিক কোণগুলি আলফা, বিটা, গামা। কোন
সরলরেখা বা ভেক্টরের দিক কোণগুলি আলফা বিটা ও গামা। ঠিক আছে, দিক কোণগুলি হয়ে যাচ্ছে আলফা বিটা ও গামা। তাহলে দেখো প্রমাণ করতে বলেছে যদি দিক কোণগুলি আলফা বিটা গামা হয়, অতএব দিক কোসাইন কত হবে? দিক কোসাইনগুলি হবে কস আলফা, কস বিটা ও কস গামা। ঠিক আছে, তাহলে এখানে দিক কোসাইন আমরা পেয়ে গেলে কি হয়, শর্তানুসারে কন্ডিশন আমরা জানি, শর্তানুসারে হয়ে যায় কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো কস স্কয়ার আলফাটাকে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা করে নিই, কস স্কয়ার বিটাটাকে 1 মাইনাস সাইন স্কয়ার বিটা করে নিই, কস স্কয়ার গামাটাকে 1 মাইনাস সাইন স্কয়ার গামা করে নিই, 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মানগুলো আসছে দেখো। বা এটা 1 2 3 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1, বা মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3, বা মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইজ ইকুয়াল টু মাইনাস 2। মাইনাস মাইনাস যদি উভয় দিকে কেটে দিই, অতএব সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 2। প্রমাণিত। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেল সহজেই। দেখে নাও প্রসেসটা, একদমই সহজ অঙ্ক। নেক্সট দেখো আমরা 4 অঙ্কে যাব। চারের অঙ্ক দেখো। চারের অঙ্ক কি বলছে দেখো, চারের অঙ্ক বলছে কোন সরলরেখা 6 -7 -1 ও 2 -3 1 বিন্দুগামী x অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত হলে রেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। কোন সরলরেখা 6 -7 -1 -7 -1 ও 2 -3 1 2 -3 1 বিন্দুগামী। কোন সরলরেখা এত এত বিন্দুগামী। ঠিক আছে, সরলরেখাটি, এটা মনে রাখবে, সরলরেখাটি x অক্ষের সঙ্গে, সরলরেখাটি x অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা কি পাবো, যেহেতু দুটো বিন্দু জানি আমরা, তাহলে দেখো এই বিন্দু দুটোর সাহায্যে আমরা দিক অনুপাত নির্ণয় করতে পারবো, তাই তো? তাহলে দিক অনুপাত কত হবে? অতএব এখান থেকে হয়ে যাচ্ছে, আমরা দিক অনুপাত পাচ্ছি, দিক অনুপাত পেয়ে যাবো সরলরেখার, এটা কোন সরলরেখা দুটো বিন্দু বলা আছে এবং বলা আছে x অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এই যে যদি এল এম এন আকারে ধরে নিই যে ডিরেকশন কোসাইন এল এম এন হবে। ঠিক আছে, তাহলে দেখো এইটা হয়ে যাচ্ছে এল বাই
এই নর্মালি 6 minus 2 is equal to, যদি সাজাই আমরা, m by minus 7 plus 3 is equal to n by minus 1 is equal to lambda ধরি, lambda ধ্রুবক। ঠিক আছে, অতএব l বাই, এখানে ডিরেকশন কোসাইন আর ডিরেকশন কোসাইনের সঙ্গে রেশিও সমানুপাতি, m বাই -4 is equal to n by -2 is equal to lambda। অতএব l is equal to 4 lambda, m is equal to -4 lambda, n is equal to -2 lambda। আমরা কি জানি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার is equal to 1। এখানে লেখো আমরা জানি। অতএব l এর মান কত? 4 lambda তার স্কয়ার -4 lambda তার স্কয়ার -2 lambda তার স্কয়ার। ঠিক আছে, is equal to 1 হচ্ছে। তাহলে এখানে চলে আসছে 16 lambda স্কয়ার প্লাস 16 lambda স্কয়ার প্লাস 4 lambda স্কয়ার is equal to 1। তাহলে বা হয়ে যাচ্ছে 16 16 32 আর 4 36 lambda স্কয়ার is equal to 1। অতএব lambda স্কয়ার is equal to 1 by 36। অতএব lambda is equal to plus minus 1 by 6। ঠিক আছে, তাহলে যদি lambda is equal to minus 1 by 6 হলে l এর মান কত হচ্ছে দেখো, তখন l is equal to হয়ে যাচ্ছে 4 into minus 1 by 6 is equal to minus 2 by 3। l is equal to ঋণাত্মক হয়ে যাচ্ছে, less than 0। এটা অসম্ভব। ঠিক আছে, কারণ এখানে প্রদত্ত, এখানে আমরা একটু মুছছি দেখো এবার, এটি অসম্ভব। এটা করার পর এটি অসম্ভব, কারণ ঋণাত্মক হয়ে গেলে এটা 90 ডিগ্রির উপরে কোণে চলে যাচ্ছে। এই যে শুধুমাত্র সূক্ষ্ম কোণ মানে কি, এই কোণে, এইখানটায় cos পজিটিভ হয়, তাই পজিটিভ হওয়া প্রয়োজন। যখনই নেগেটিভ হয়ে যাচ্ছে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাচ্ছে, সূক্ষ্ম কোণ আর থাকছে না। কারণ এই রুমে cos নেগেটিভ, এই রুমে cos নেগেটিভ, এই রুমে যদিও cos পজিটিভ, কিন্তু তাও এই দুটো রুমে হলে 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এটি অসম্ভব, যেহেতু x অক্ষের সঙ্গে সরলরেখা সূক্ষ্মকোণ করছে, সূক্ষ্মকোণ উৎপন্ন করে। ঠিক আছে, অতএব ল্যামডার ভ্যালু কি হতে হবে? আর একটা ভ্যালু আছে, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই 6, এইটাই হতে হবে, শুধুমাত্র 1 বাই 6। অতএব l ইজ ইকুয়াল টু 4 ল্যামডা ছিল, 4 ইন্টু 1 বাই 6 ইজ ইকুয়াল টু 2 বাই 3। m is equal to -4 lambda, -4 into 1 by 6 is equal to -2 by 3। আর n is equal to কত? n is equal to ছিল -2 lambda। এই যে এখন এইটা লেখাটা এখানটা আছে -2 lambda। ঠিক আছে, n is equal to হয়ে যাবে -2 into 1 by 6 is equal to -1 by 3। ঠিক আছে, আচ্ছা, অতএব তাহলে দেখো এখানে বলছে রেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। অতএব রেখাটির দিক কোসাইন সমূহ হবে 4 দাগেরটা 2 এর 3 -2 এর 3 -1 এর 3। অতএব রেখাটির দিক এলিমেন্ট দিক কোসাইনই ছিল। ঠিক আছে, এলিমেন্ট দিক কোসাইনই ছিল। দিক কোসাইনের সঙ্গে দিক ডিরেকশন কোসাইনের সঙ্গে ডিরেকশন রেশিও, দিক কোসাইন এবং দিক অনুপাত সমানুপাতি। যেহেতু রেখাটির দিক কোসাইন সমূহ, এটা সম্ভবত ওখানে বলে দেওয়া ছিল এলএমএন, রেখাটির ধরি এলএমএন দিক কোসাইন, এলএমএন রেখাটির দিক কোসাইন সমূহ এলএমএন না আমাদের বলে দেওয়া থাকলেও এটা উল্লেখ করে নেবে যখন এলএমএন আমরা উল্লেখ করছি, যে রেখাটির ধরি রেখাটির দিক কোসাইন সমূহ হলো এলএমএন। ঠিক আছে, এইভাবে উল্লেখ করে নিয়ে তারপর অঙ্কটা শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, অতএব রেখাটির দিক কোসাইন সমূহ 2 by 3 কমা দিয়ে -2 by 3 কমা দিয়ে -1 by 3। এটা দেখো একদম সহজ এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রসেসটা দেখে নাও ভালো হবে। 4 দাগের হলো, এবার আমরা 5 দাগে যাব।
5 দাগের বলেছে XY সমতলে অবস্থিত কোন সরলরেখা y অক্ষের সঙ্গে XY সমতলে অবস্থিত কোন সরলরেখা XY সমতলে অবস্থিত কোন সরলরেখা y অক্ষের সঙ্গে π/4 কোণে নত। y অক্ষের সঙ্গে π/4 কোণে নত, ঠিক আছে, y অক্ষের সঙ্গে π/4 কোণে নত। তাহলে y অক্ষের সঙ্গে π/4 কোণে নত, তাহলে রেখাটি যেহেতু XY সমতলে অবস্থিত, তাহলে রেখাটি z অক্ষের সঙ্গে লম্ব হবে। অতএব সরল রেখাটি z অক্ষের সঙ্গে লম্ব হবে, এটা হতেই হবে, ঠিক আছে। সরলরেখাটি z অক্ষের সঙ্গে লম্ব হবে। দেখে নাও কি চেয়েছে, রেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করি। রেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করতে হবে। তাহলে এখানে লম্ব হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, আমরা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে y অক্ষের সঙ্গে π/4 কোণ করেছে, অতএব সরলরেখাটি y, তাহলে x অক্ষের সঙ্গে কোণ করবে কত কোণ করবে, π - π/4 প্লাস π/2, π - 4 লসাগু, π প্লাস 2π 3π/4 ইজ ইকুয়াল টু, এটা সিম্পলিফাই করলে π/4 আসবে, ঠিক আছে, π/4 আসবে। অতএব রেখাটির, সুতরাং সরলরেখাটির দিক কোসাইনগুলি হলো, তাহলে কত কোণ করেছে পেয়ে যাচ্ছি। এই কোণগুলোর কসের মানকে দিক কোসাইন বলা হয়। অতএব দিক কোসাইনগুলি হলো, অতএব সরলরেখাটির, তাহলে শুধুমাত্র কস নেব প্রত্যেকটার। সরলরেখাটির দিক কোসাইনগুলি হলো, দিক কোসাইন গুলি হলো, এই যে প্রথমে x অক্ষ, এই যে x অক্ষের সঙ্গে π/4, তাহলে cos π/4, তারপর y অক্ষের সঙ্গে আবারও π/4, cos π/4, তারপরে z অক্ষের সঙ্গে লম্ব মানে π/2, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, cos π/4 এর মান 1/√2 আর cos π/2 এর মান 0। তাহলে দিক অনুপাতগুলি হচ্ছে 1/√2, 1/√2, 1/√2, 1/√2, 0। এইটা আসছে, দেখো। নেক্সট অঙ্কে যাব। এবার যাব 6 দাগের অঙ্কে। দেখে নাও এই প্রসেসটা, 5 দাগের হয়ে গেল, 6 দাগের অঙ্কে যাব। দেখো, অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা অঙ্ক মনে রাখার জন্য প্র্যাকটিস যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে কোনো অঙ্ক মনে রাখার জন্য প্র্যাকটিস যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্র্যাকটিসের উপরই নির্ভর করবে অঙ্ক তোমার কতটা মনে থাকবে বা কতটা বুঝে প্র্যাকটিস করছো। অঙ্কটা বুঝবে প্রথমে ভালোভাবে, তারপর সেটা প্র্যাকটিস করবে। এ বি সি 3টে বিন্দু দেওয়া আছে। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলি হলো, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলি হলো, এ হচ্ছে 450, বি হয়ে যাচ্ছে এখানে 262 এবং সি 450, 262, 23 - 1, ঠিক আছে, এইটা। অতএব তাহলে বলছে যে ত্রিভুজের বাহুগুলির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। ত্রিভুজের বাহুগুলির দিক কোসাইন, তাহলে এ বি বি সি সি এ, এই তিনটে বাহুর দিক কোসাইন গুলো নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত এবি বাহুতে চলে যাই। অতএব এবি বাহুর
দিক অনুপাত সমূহ এ বি কত আসছে দিক অনুপাত সমূহ 2 - 4 6 - 5 2 - 0 তাহলে -2 1 2 ঠিক আছে এইটা আসছে বিসি বাহুর দিক অনুপাত সমূহ বিসি বাহুর দিক অনুপাত সমূহ কত আসছে বিসি এটা 2 2 - 2 3 - 6 কমা দিয়ে -1 -2 is equal to 0 -3 -3 AB BC CA CA বাহুর দিক অনুপাত সমূহ CA 4 - 2 5 - 3 0 -1 is equal to 2 2 1 তাহলে এবার দেখো অতএব এবি বাহুর দিক অনুপাত সমূহ তিনটে বাহুরই দিক অনুপাত পেয়েছি তিনটে বাহুরই দিক কোসাইন নির্ণয় করতে হবে অতএব এবি বাহুর দিক কোসাইন সমূহ কত হবে অতএব এবি বাহুর দিক কোসাইন সমূহ এই যে -2/√(-2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার কমা 1/√(-2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার কমা এখানে আছে তারপরে আবার শুধু 2√(-2 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার তাহলে কত হয়ে যাচ্ছে একবারে এটা সিম্পলিফাই করে দিচ্ছি দেখো আচ্ছা আরেকবার লেখাও যেতে পারে এটা হয়ে যাচ্ছে √(, এটা 4 + 1 + 4 কমা 1/√(4 + 1 + 4 কমা 1/√(4 + 1 + 4 is equal to 2/√9 1/√9 1/√9 এইটা আসছে ঠিক আছে তার মানে এটা আসছে 2/3 1/3 1/1 না এটা 2/, আছে 2/3 এটা মাইনাস ছিল মাইনাস 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 -2/3 1/3 2/3 তাহলে এবি সরলরেখার দিক কোসাইন সমূহ চলে আসছে এবি সরলরেখার দিক কোসাইন সমূহ এবি সরলরেখার দিক কোসাইন সমূহ চলে আসছে দেখো -2/3 এবি সরলরেখার দিক কোসাইন সমূহ চলে আসছে -2/3 1/3 এখানে এ বি চলে আসছে বি যেহেতু এ বি 2 - 4 6 - 5 আর 2 - 0 তাহলে ঠিকই আছে এটা -2 এটা 1 2 -2 1 2 -2 1 2 -2 1 2 -2/3 1/3 2/3 এবি সরলরেখার দিক কোসাইন সমূহ ঠিক আছে এখানে বিন্দুগুলো আমরা ঠিকঠাক নিয়েছি বিন্দুগুলো একবার দেখে নাও বিন্দুগুলো আছে 4 5 0 2 6 2 4 5 0 2 6 2 আর 4 5 0 আছে 2 6 2 আছে আর আছে 2 3 -1 এটা যেহেতু আনুপাতিক মান এটা এইভাবেও লেখা যেত কেউ যদি এটা আগে রেখে করে 4 - 2 5 - 6 0 - 2 একই রকম মান হবে ঠিক আছে মানে আনুপাতিক মান আসলে সেটাও গ্রাহ্য হবে দেখানো প্রসেসটা ক্যালকুলেশনটা দেখে নাও 3 আসছে নিচে তাহলে আমাদের যেটা রেজাল্ট আসছে এবি সরলরেখায় -2/3 -2/3 আসছে 1/3 আর শুধু 2/3 এবার দেখো বিসি সরলরেখার দিক কোসাইন সমূহতে যাব এটা রেজাল্ট আমরা লিখে রাখি -2/3 1/3 আর 2/3 ঠিক আছে এবার বিসি সরলরেখা এইখানটা মুছে দিচ্ছি এইখানটাতেই করব ক্যালকুলেশনটা অতএব বিসি সরলরেখার দিক কোসাইন সমূহ বিসি সরলরেখার
দিক কোসাইন সমূহ। বিসি মানে কি, এটা হয়ে যাচ্ছে 0/√0 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, কমা -3 এটা 0 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, কমা এটা -3/0 স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে, এটা আলটিমেট 0ই হয়ে যাবে, যাই হোক হরের মান সেটা যাই হোক 0ই হয়ে যাবে। 0, এটা -3 এটা √0 প্লাস 9 প্লাস 9, কমা -3 এটা 0 প্লাস 9 প্লাস 9, এটা হয়ে যাচ্ছে 0, এটা -3/√18, এটা -3/√18। ঠিক আছে, 18 মানে কি, 18 মানে 3√2 হয়ে যাচ্ছে, 18 মানে 3√2, তাই তো? 18 মানে যদি 3√2 হয়ে যায় ইকুয়াল টু 0, -3 এটা 3√2, কমা দিয়ে -3/3√2, তাহলে 3 যদি কেটে যায় 0, এটা 1/√2 মাইনাস এটা -1/√2, তাহলে এখানে চলে আসছে, এখানে দেখো চলে আসছে 0, -1/√2, 0 -1/√2 -1/√2। ঠিক আছে, দেখে নাও। নেক্সট দেখো, আমরা যাব ABBC CA সরলরেখার দিক কোসাইন নির্ণয় করব। CA সরলরেখার দিক কোসাইন, এটা হলো, দেখে নাও প্রসেসটা। এবার যাচ্ছি CA, এই যে দিক অনুপাত বেরিয়েছে, অতএব CA সরলরেখার দিক কোসাইন সমূহ কত হবে? 2/√, কোনোটা মাইনাস নেই, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, কমা 2/√2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, কমা 1/√2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/4 প্লাস 4 প্লাস 1, কমা 2/4 প্লাস 4 প্লাস 1, কমা 1/4 প্লাস 4 প্লাস 1। কিভাবে আসছে? 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার মানে দুটো 2, তো 2 × 2 4, এখানেও তাই, 2 স্কোয়ার 2 × 2 4, 1 স্কোয়ার 1 × 1 1 এর পাওয়ারে 2 3 1 স্কোয়ার কিউব, 1 এর পাওয়ারে যদি 100 থাকে 500 থাকে 1ই হবে পাওয়ারে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2/√9, 2/√9, 1/√9। এবার √9 মানে কি? 3, তাহলে অ্যান্সার কি চলে আসছে? অ্যান্সার চলে আসছে আমাদের এখানে CA বাহুর দিক কোসাইন যেগুলো আসছে, CA বাহুর দিক কোসাইন, তাহলে 2/3 2/3 1/3, 2/3 2/3 1/3। তাহলে পরপর দেখো তিনটে সরলরেখারই দিক কোসাইন সব আমরা যেহেতু মুছে দিয়েছি পরপর, তারপর করে সবগুলো নির্ণয় করবে, এইভাবে করতে হবে। ঠিক আছে, দেখে নাও। তাহলে 6 দাগের কমপ্লিট হলো, 6 দাগের কমপ্লিট হলো। আজকের ক্লাসে আমরা 6 দাগ পর্যন্তই করলাম। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 7 দাগ থেকে শুরু করব। দিক কোসাইন চলছে আমাদের ভেক্টর চ্যাপ্টারে, দিক কোসাইন এবং দিক অনুপাত, এই চ্যাপ্টারে প্রবলেম সলভ করছি আমরা। আজকের ক্লাস আমাদের 1 থেকে 6 পর্যন্ত হলো। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 7 থেকে শুরু করব, এই অনুশীলনী সম্পূর্ণরূপে কমপ্লিট করব। এরপর আমরা সরলরেখা এবং প্লেন স্টার্ট করব। ঠিক আছে, আচ্ছা, ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। মাধ্যমিকের সমস্ত কোশ্চেনের সলিউশন, উচ্চ মাধ্যমিকের সমস্ত কোশ্চেনের ম্যাথ কোশ্চেনের, শুধুমাত্র প্রত্যেকটা সালের কোশ্চেনের, ক্লাস 11 এর প্রত্যেকটা সালের ম্যাথ কোশ্চেনের সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে প্রত্যেক ক্লাস পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আর বলে রাখি, দেখো মাধ্যমিকের সমস্ত কোশ্চেনের সলিউশন হয়েছে ম্যাথের কোশ্চেনে 2017 থেকে পরবর্তী। ক্লাস 11 এবং 12টা বাকি আছে, সেগুলো খুব দ্রুত আমরা সলভ করব। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।